আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা নিয়ে এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সো আজকে আমি চেষ্টা করলাম এই অধ্যায়টা একটু শর্টকাটে কিভাবে তোমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। সো এই ক্লাসটা হওয়ার পরে এই অধ্যায়ের যে সৃজনশীল ভিত্তিক ক্লাস সেটা আমি আপলোড করব। এই জন্য যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নাই তোমরা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এসএসসি পরীক্ষার সকল সাবজেক্টের গাইডলাইন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তাহলে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের শুরুতেই আমাদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। সো পদার্থের পরিবর্তন হয় দুই ধরনের, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। এখন ভৌত পরিবর্তন কি আর রাসায়নিক পরিবর্তনটা কি? দেখো, ভৌত পরিবর্তন মানে হচ্ছে কোনো একটা পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু এটার অভ্যন্তরীণ গাঠনিক কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে ভৌত পরিবর্তন। কিরকম দেখো, যেমন পানি, এটা হচ্ছে বরফ, বরফের সংকেত কি? H2O। এখন বরফকে যদি আমরা তাপ দেই, এটা সলিড, সো এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এটা কি হবে? লিকুইডে পরিণত হবে, মানে পানি হয়ে যাবে। আচ্ছা, পানি হওয়ার পরে দেখো বরফের যে সংকেত ছিল H2O, পানির সংকেত কি? H2O, একই। এদের কি গাঠনিক কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আবার পানিকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে সেটা বাষ্পে পরিণত হয়। এখন বাষ্পের সংকেত কি? H2O, অর্থাৎ এখানে অভ্যন্তরীণ গাঠনিক কোনো পরিবর্তন হয়নি। জাস্ট আমরা দেখলাম তাপ দেওয়ার ফলে বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প, অর্থাৎ কোনো একটা পদার্থের জাস্ট বাহ্যিক অবস্থার পরিবর্তন হলো, এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। ঠিক আছে, তাহলে রাসায়নিক পরিবর্তন কি? এখানে দেখো, মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করছে। এখন এইখানে দেখো, এই মিথেনের গাঠনিক একদম অভ্যন্তরীণ গাঠনিক পরিবর্তন হয়ে গেছে না? অর্থাৎ এই পদার্থটার একদম অভ্যন্তরীণ গাঠনিক পরিবর্তন হয়ে গেছে। দেখো, এটার একদম ধর্মের চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনে কোনো একটা পদার্থের অভ্যন্তরীণ গাঠনিক পরিবর্তন হয় সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ এখানে এটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করছে, এখানে অভ্যন্তরীণ গাঠনিক পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তনটা হচ্ছে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে, অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, রাসায়নিক পদার্থের পরিবর্তন দুই ধরনের হয়, একটা রাসায়নিক আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। এরপরে বুঝতে হবে যে রাসায়নিক বিক্রিয়া দিক অনুসারে দুই প্রকার হয়। রাসায়নিক বিক্রিয়া দিক অনুসারে মানে প্রত্যেকটাই দেখো, বিক্রিয়া দিক অনুসারে দুই প্রকার। তাহলে একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। সো একমুখী বিক্রিয়া কি আর উভমুখী বিক্রিয়া কি? এখানে দেখো, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যখন আমরা তাপ দেই তখন এটা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটা প্রকৃতিতে আবার উড়ে যায়। তখন এই পাত্র থেকে যখন কার্বন ডাই অক্সাইড চলে গিয়েছে তখন এই ক্যালসিয়াম অক্সাইড চাইলেও আর ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে না। অর্থাৎ এখানে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু উৎপাদ পুনরায় আর কখনো বিক্রিয়কে পরিণত হতে পারবে না। সো এই ধরনের পরিবর্তনগুলো হচ্ছে একমুখী পরিবর্তন। যে একমুখী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, সেটাই হচ্ছে একমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন উভমুখী বিক্রিয়ার সাইনটা অবশ্যই এরকম হবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, উভমুখী বিক্রিয়াকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করে। ওকে, ফাইন। এখন এটা যদি বুঝে থাকো, তারপরে হচ্ছে তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এবং তাপ হারী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, সেটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া। অর্থাৎ শব্দ শুনেই তো মনে হচ্ছে কিছু একটা, অর্থাৎ তাপটা কি হবে? এখানে হারিয়ে যাবে আর এখানে তাপটা উৎপন্ন হবে। এখানে দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে এবং এটার সাথে 92 কিলো জোল পার মোল তাপ উৎপন্ন হয়েছে। এখানে ΔH এর মান -92 কিলো জোল পার মোল। মাথায় রেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় ΔH এর মানটা হয় নেগেটিভ। ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়ায় ΔH এর মান হবে নেগেটিভ, আর তাপ হারী বিক্রিয়ায় ΔH এর মান হবে পজিটিভ। এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। তো এখানে 180 কিলো জোল পার মোল তাপ দিতে হয় এই বিক্রিয়া ঘটানোর জন্য। অর্থাৎ
নাইট্রোজেন এবং অক্সিজেন থেকে নাইট্রোজেন অক্সাইড পাওয়ার জন্য 180 কিলো জুল তাপ দিতে হয়, কিন্তু এই তাপটা এখানে শোষিত হয়ে যায়, এই জন্য এটা একটা তাপ হারি বিক্রিয়া। আর এখানে 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়, এই জন্য একটা তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় তাপটা শোষিত হয় সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। আশা করছি বুঝতে পারছো। এরপরে হচ্ছে ইলেকট্রন স্থানান্তর অনুযায়ী বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে র্যাডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন র্যাডক্স বিক্রিয়া। র্যাডক্স বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেটা হচ্ছে র্যাডক্স বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না সেটা হচ্ছে নন র্যাডক্স বিক্রিয়া। যেমন এখানে আমি নন র্যাডক্স বিক্রিয়ার একটা উদাহরণ দিয়ে রেখেছি, প্রশমন বিক্রিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। আমরা সবাই জানি অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন লবণ এবং পানি উৎপন্ন হয়। এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না, এই জন্য এটা একটা নন র্যাডক্স বিক্রিয়া, মাথায় রেখো। অর্থাৎ প্রশমন বিক্রিয়া হচ্ছে একটা নন র্যাডক্স বিক্রিয়া। যদি এমসিকিউতে আসে নিচের কোনটি নন র্যাডক্স বিক্রিয়া, তাহলে এই ক্ষেত্রে তোমরা দেবা অবশ্যই প্রশমন বিক্রিয়া একটা নন র্যাডক্স বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না। এখন আসো র্যাডক্স বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়। এখন এটা হচ্ছে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা, যে র্যাডক্স বিক্রিয়া। ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে। তাহলে এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি এটা মুছে দিচ্ছি যে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই দুই প্রকার করে মাথায় রেখো, যে পদার্থের পরিবর্তন দুই প্রকার, ভৌত এবং রাসায়নিক। তারপর হচ্ছে দিক অনুসারে বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তারপর হচ্ছে তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তারপরে ইলেকট্রন স্থানান্তর অনুযায়ী বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে র্যাডক্স বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে নন র্যাডক্স বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই। এখন আমরা এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা দিয়ে বারবার এই অধ্যায় থেকে যত সৃজনশীল আছে দেখবা ম্যাক্সিমাম সৃজনশীল আসছে যে র্যাডক্স বিক্রিয়া নিয়ে, অর্থাৎ র্যাডক্স বিক্রিয়া। এই র্যাডক্স এর অর্থ হচ্ছে জারণ বিজারণ। র্যাডক্স অর্থ হচ্ছে জারণ বিজারণ, ঠিক আছে। এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা। সো তোমরা সৃজনশীলগুলো যখন দেখবা যে বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আছে, এই জারণ বিজারণ নিয়ে যে কি পরিমাণ কোশ্চেন আছে, হ্যাঁ, জারণ বিজারণটা খুব ভালো মতো বুঝতে হবে। এই র্যাডক্স মানে হচ্ছে জারণ বিজারণ, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়। আচ্ছা, তাহলে দেখো জারণ কি আর বিজারণ কি এটা একটু বুঝতে হবে। এখন জারণ আরেকটা হচ্ছে বিজারণ, ঠিক আছে। এখন র্যাডক্সের বাংলা অর্থ হচ্ছে, র্যাডক্সের অর্থ হচ্ছে জারণ বিজারণ। এখন জারণ কি জিনিস এবং বিজারণ কি জিনিস দেখো, আমরা জানি সাধারণত ধাতু যারা আছে ওরা কি করে, ইলেকট্রন ত্যাগ করে। যেমন সোডিয়াম, খুব পরিচিত একটা উদাহরণ আমাদের কাছে। সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে, ওকে। আবার ক্লোরিন কি করে, ক্লোরিন হচ্ছে ইলেকট্রন রিসিভ করে কি হয়, ক্লোরিন মাইনাস হয়। আচ্ছা, এখন সোডিয়াম এখানে ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, এই জন্য সোডিয়াম প্লাস হয়েছে। কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে পজিটিভ চার্জড হয়ে যায়, ঠিক আছে। আর ইলেকট্রন রিসিভ করলে সেটা ঋণাত্মক হয়ে যায়, নেগেটিভ। এটাকে আমরা বলি আয়ন। অর্থাৎ কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা ক্যাটায়নে পরিণত হয়, আর যদি সে ইলেকট্রন রিসিভ করে, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে নেগেটিভ চার্জ অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়। অ্যানায়ন মানে হচ্ছে চার্জ নেগেটিভ, ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে সোডিয়াম কেন ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন কেন ইলেকট্রন রিসিভ করে, এটাও তো জানার দরকার আছে, তাই না। একটা জিনিস মাথায় রাখো যে নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীতে গ্রুপ 18তে যে মৌলগুলো রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন। হিলিয়াম হচ্ছে এর পারমাণবিক সংখ্যা 2, নিয়নের হচ্ছে 10 আর আর্গনের হচ্ছে 18, ওকে। আরো তো আছে বাট এই তিনটাই তোমাদের লাগবে, ঠিক আছে। এই তিনটা খুব ভালো মতো মাথায় রেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন। সো সোডিয়াম কেন ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম আর ক্লোরিন কেন ইলেকট্রন রিসিভ করলো, দেখো
এই যে ইনার্ট গ্যাস যারা আছে, নিষ্ক্রিয় গ্যাস, ওরা হচ্ছে ওদের লাইফে সব থেকে হ্যাপি মূল্য। তার মানে ওদের জীবনে অন্য কারোর মতো হইতে চায় না, ওরা ওদের মতো সবাই হইতে চায়। তো যারা অনেক হ্যাপি তাদের মতোই তো সবাই হইতে চায়, তাই না? তো হিলিয়াম, নিয়ন, আর্গন প্রত্যেকটা মৌল এদের মতো হইতে চায়, এদের মতো, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস যারা আছে এদের মতো হইতে চায়। এখন সোডিয়াম ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ সোডিয়াম পরমাণুতে 11টা প্রোটন আছে এবং 11টা কি আছে, ইলেকট্রন আছে। ঠিক আছে, 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন। আমরা জানি কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যত, ওই পরমাণুতে এতগুলো ইলেকট্রন এবং এতগুলো প্রোটন থাকে। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এর মানে সোডিয়াম পরমাণুতে 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন আছে। এখন সোডিয়াম ও ওর পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস যে তার মতো হইতে চাইবে। এখন সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কি আছে? হিলিয়ামের মতো যদি সে হইতে চায় তাকে তো 9টা ইলেকট্রন ত্যাগ করতে হয়, ঠিক আছে? আবার যদি আর্গনের মতো হইতে চায় তাহলে অনেকগুলো ইলেকট্রন রিসিভ করতে হয়, কারণ এটা তো ওর জন্য অনেক কষ্টসাধ্য। তো সোডিয়াম করবে কি, ওর কাছাকাছি যে আছে, যার মতো হইতে ওর সুবিধা, এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? এখন সোডিয়াম হইতে চাইবে তার কাছাকাছি যে আছে, অর্থাৎ নিয়নের মতো হইতে চাইবে, ঠিক আছে? এখন নিয়নের ইলেকট্রন কয়টা? 10টা, যেহেতু পারমাণবিক সংখ্যা 10। এখন সোডিয়াম প্রোটনকে তো চেঞ্জ করতে পারবে না, প্রোটন চেঞ্জ করা যায় না, বাট ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ করা যায়। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তাহলে ওর এখন ইলেকট্রন হইলো কয়টা? 10টা ইলেকট্রন হইলো। এখন ও যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, কেন ত্যাগ করছে? নিয়নের মতো হতে চাওয়ার জন্য, ঠিক আছে? এখন একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে সোডিয়াম পরমাণুতে প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জ একটা বেড়ে গেছে, এই জন্য সোডিয়াম প্লাস হয়েছে। কথা বুঝতে পারছি? আবার যদি ম্যাগনেসিয়াম হইতো, ম্যাগনেসিয়াম ওর পারমাণবিক সংখ্যা 12, তাহলে ম্যাগনেসিয়াম কি করত? ম্যাগনেসিয়াম নিয়নের মতো হইতে চাওয়ার জন্য ওর 2টা ইলেকট্রন ত্যাগ করতে হইতো, তখন ম্যাগনেসিয়াম 2+ হইতো, 2টা ইলেকট্রন ত্যাগ করে। কথা বুঝতে পারছি? ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আবার অক্সিজেন পরমাণু দেখো, অক্সিজেন ওর পারমাণবিক সংখ্যা 8, তার মানে ওর মধ্যে 8টা ইলেকট্রন আছে। এখন ও যদি ওর কাছাকাছি কি আছে, কাছাকাছি আছে নিয়ন, তো নিয়নের মতো হইতে চাইলে ওর কি আরো 2টা ইলেকট্রন কি করতে হবে? রিসিভ করতে হবে। তো রিসিভ করলে কি হবে? অক্সিজেন 2- হয়ে যাবে। তো যতগুলো ইলেকট্রন রিসিভ করবে এতগুলো মাইনাস হবে, আর যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে এত প্লাস হবে, ঠিক আছে? ওকে, এখন তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, এখানে বুঝো জারণ এবং বিজারণ, যেটা আমরা বলতেছিলাম। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ জারণ অর্থই হচ্ছে ছাড়ন, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রনের কি ঘটে? দান ঘটে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ হয়, সেটাই হচ্ছে জারণ বিক্রিয়া, ঠিক আছে? আর যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে, যেমন এখানে ক্লোরিন, অক্সিজেন, ওরা কি করছে? ইলেকট্রন রিসিভ করছে, তো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বুঝতে পারলাম? অর্থাৎ জারণ কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ধাতু সমূহ সাধারণত ইলেকট্রন ত্যাগ করে, সো এদের ক্ষেত্রে কি হয়? জারণ হয়। আর অধাতু কি করে? অর্থাৎ অক্সিজেন, ক্লোরিন, এগুলো কি অধাতু কি করে? ইলেকট্রন রিসিভ করে, সো এদের ক্ষেত্রে কি হয়েছে? বিজারণ। তাহলে এটা বুঝতে পারছি? অর্থাৎ যদি ইলেকট্রন ত্যাগ ঘটে তাহলে সেটা হচ্ছে জারণ, আর যদি ইলেকট্রন রিসিভ করে তাহলে সেটা হচ্ছে বিজারণ, ঠিক আছে? আরেকটা কথা মাথায় রাখবো, এই যে সোডিয়াম পরমাণু, ও কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে, তাই না? তাহলে ও কি ঘটাইছে? জারণ ঘটাইছে। কিন্তু সোডিয়ামটা হচ্ছে বিজারক। সোডিয়াম কি? বিজারক। বুঝতে পারছি? আর এই যে অক্সিজেন, ক্লোরিন, ওরা কি করছে? ইলেকট্রন রিসিভ করছে, তো এরা হচ্ছে জারক। এরা কি? জারক। এটা মাথায় রাখবো। অর্থাৎ উল্টোটা, যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে হচ্ছে বিজারক, আর যে ইলেকট্রন রিসিভ করে সে হচ্ছে জারক। এই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য বিক্রিয়ার নাম হচ্ছে জারণ। বাট যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক, আর যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আরেকটা কোশ্চেন আছে যে জারণ বিজারণ একটা যুগপৎ ক্রিয়া। কেন? যুগপৎ শব্দের অর্থ কি? এই যে যুগপৎ শব্দটা ইউজ করছে, যুগপৎ ক্রিয়া। এখন যুগপৎ মানে কি? যুগপৎ মানে হচ্ছে একই সাথে, যুগপৎ মানে একই সাথে। বুঝো, এই সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। ক্লোরিন কি করছে? একটা ইলেকট্রন রিসিভ করছে। এখন এদের মাঝে যে বিক্রিয়াটা হবে এরকম যে
সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে, সোডিয়াম প্লাস হয়েছে, তাই না, ইলেকট্রন ত্যাগ করে। আর ক্লোরিন কি করছে, এদেরকে যখন আমরা একটা বন্ধনে আবদ্ধ করতে চাইবো, সোডিয়ামের ত্যাগ করে ইলেকট্রন ক্লোরিন রিসিভ করবে, রিসিভ করে কি হবে, ক্লোরিন মাইনাস হইল, ঠিক আছে। এই যে হইল সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, ঠিক আছে, এটাকে আমরা লিখি সোডিয়াম ক্লোরাইড, এভাবে একটা বন্ধনে আবদ্ধ হলো তারা। এখন বিষয়টা বুঝো, এই সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ না করতো, ক্লোরিন কি পারতো রিসিভ করতে, ওই ইলেকট্রন পাবে কোথায়, ও যে একটা ইলেকট্রন রিসিভ করছে ওই ইলেকট্রনটা পাইলো কোথায়, সোডিয়াম ত্যাগ করছে এই জন্যই তো ও পাইছে, তাই না। আর ক্লোরিন যদি ইলেকট্রন রিসিভ না করতো, এই সোডিয়াম কাকে ইলেকট্রন দিত। তার মানে জারণ হওয়ার জন্য বিজারণ দরকার, এবং বিজারণ হওয়ার জন্য কি জারণ হওয়া দরকার। অর্থাৎ কেউ ইলেকট্রন দিবে এবং কেউ ইলেকট্রন নিবে, অর্থাৎ এখানে জারণ এবং বিজারণ দুইটা একই সাথে হয়। এই জন্যই এটাকে বলে জারণ বিজারণ একটা যুগপৎ ক্রিয়া। বুঝতে পারছি, অর্থাৎ কেউ ইলেকট্রন দিবে এবং কেউ ইলেকট্রন নিবে, এটি হচ্ছে রেডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, একটু বুঝছো তোমরা। তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে এই অধ্যায়ে, তাহলে এইগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, একটু মুছে দিই এটা। এখন এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়, ঠিক আছে। সো জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা অবশ্যই তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন গুলো যদি দেখো, দেখবে এটা এই টপিকের উপরে অনেক কোয়েশ্চেন আসছে, যে জারণ সংখ্যা নির্ণয় প্রচুর পাবাই, এরকম কোয়েশ্চেন পাবাই 100%। তাহলে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, দেখো জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখো। যেমন মনে করো অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই প্রত্যেকটার জারণ মান 0, জারণ সংখ্যা কত 0, কেন, কারণ মুক্ত মৌলের জারণ সংখ্যা কত হয় 0 হয়, এই প্রত্যেকটার জারণ সংখ্যা 0 0। বুঝতে পারছো, অর্থাৎ মুক্ত মৌল মানে কেউ একটা একা আছে মৌল, তাহলে ওর জারণ সংখ্যা কত, ওর জারণ সংখ্যা হচ্ছে 0। আবার দেখো দ্বিপরমাণুক মৌল যারা আছে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এদেরও জারণ সংখ্যা কত 0, মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। আবার একটা জিনিস বুঝো, সোডিয়াম ক্লোরাইড কোনো একটা যৌগে, এটা যে কোনো যৌগ হোক, এই যৌগের মোট জারণ সংখ্যা হবে 0। বুঝতে পারছি, এতটুকু মাথায় থাকবে। আর আরেকটা জিনিস, যে ধাতু যারা আছে ওদের জারণ সংখ্যা হয় পজিটিভ, আর অধাতু যারা আছে ওদের জারণ সংখ্যা কি হয় নেগেটিভ। যেমন দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি ধাতু না, সো ধাতু কি করে, ম্যাগনেসিয়াম 12, তো ও কি নিয়নের মতো হইতে চাওয়ার জন্য কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাই না। দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, ম্যাগনেসিয়াম 2+ হয়, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে, তাই না। আচ্ছা, আবার মনে করো ক্লোরিন, ক্লোরিন কি 17 নাম্বার, পারমাণবিক সংখ্যা 17, তার ওর ইলেকট্রন কয়টা 17টা, তো ও তো হইতে চাইবে কার মতো, আর্গনের মতো, তাহলে ওর কি ইলেকট্রন রিসিভ করার একটা প্রবণতা আছে, ও ইলেকট্রন রিসিভ করবে, তো ইলেকট্রন রিসিভ করে ও কি হইলো, মাইনাস হইলো। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2 এবং ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। বুঝতে পারছি, অর্থাৎ ও হচ্ছে ধাতু, ধাতুর জারণ সংখ্যা সাধারণত প্লাস হয়, অর্থাৎ পজিটিভ হয়, আর অধাতুর জারণ সংখ্যা হয় নেগেটিভ। বুঝা যাচ্ছে, অর্থাৎ ধাতু পজিটিভ চার্জ হবে, ধাতুর জারণ সংখ্যা হবে পজিটিভ, এবং অধাতুর জারণ সংখ্যা হবে নেগেটিভ, এটা মাথায় রেখো। ওকে, এখন আসো আমরা দেখি কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। দেখো এখানে একটা যৌগ, যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যৌগে তোমাকে বলা হলো যে এখানে সালফারের জারণ সংখ্যা বের করো। কার জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা এখান থেকে বের করতে হবে। তাহলে কোনো একটা যৌগে যদি কোনো একটা মৌলের জারণ সংখ্যা বের করতে দেয়, তাহলে ওই যৌগে অন্যান্য যে মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। যারটা বের করতে হয়, যদি আমরা সালফারেরটা বের করি, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ সংখ্যা আমাদেরকে জানা থাকতে হবে। কিরকম দেখো, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1, ঠিক আছে। হাইড্রোজেন আছে কয়টা, 2টা, এই জন্য একটার যদি +1 হয় তো দুইটা কত হবে, +2 হবে, রাইট। ওকে,
অক্সিজেনের কত -2, কিন্তু অক্সিজেন আছে কয়টা, 4টা, এই জন্য -4 দুগুণে 8। এখন সালফারেরটা আমরা কিভাবে বের করব? দেখো সালফার, দেখো কোনো একটা যৌগের মোট জারণ সংখ্যা কত হবে? মোট জারণ সংখ্যা কত হবে? 0 হবে। এখন এখানে আছে +2 আর এখানে কত, অক্সিজেনের হচ্ছে -8। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কত দিলে এই সম্পূর্ণ যৌগের মানটা 0 আসতেছে বলো তো? মাইনাসের হচ্ছে 8, প্লাসের 2, তাহলে প্লাসের 6, 6 আর 2 8, তাহলে প্লাসের 8 আর মাইনাসের 8 0 হচ্ছে। তার মানে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। বুঝতে পারছি? অর্থাৎ আমরা এটা চিন্তা করব যে একটা যৌগের মোট জারণ সংখ্যাটা হবে 0। ঠিক আছে? এখন এটা তো আমরা এমসিকিউ এর ক্ষেত্রে এইভাবে বের করে ফেলতে পারি, এটা আমাদের জন্য সহজ হয়। এমসিকিউ তে যদি এরকম কোনো কোশ্চেন দেয় তাহলে আমরা এইভাবে জারণ সংখ্যা বের করে ফেলবো। বাট এই কোশ্চেনটা যদি আমাদেরকে সিকিউ তে দেয় তাহলে কি করব? যদি বলে সালফারের জারণ সংখ্যা বের করো, এটা সৃজনশীল আসছে, তাহলে কিন্তু এইভাবে বের করলে হবে না। এই ক্ষেত্রে আমরা ধরি সালফার এর জারণ সংখ্যা x। ঠিক আছে? এখানে যে কোনো পরমাণুর বলুক, যে কোনো মৌলের বলুক, জাস্ট ওরটা যারটা বের করতে বলছে তারটা কি ধরে নিবা? x ধরে নিবা। ধরি সালফারের জারণ সংখ্যা হচ্ছে x। এখন একটা জিনিস বুঝো, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত আমরা জানি না। হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। আবার অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে -2। ঠিক আছে, এটি তো আমরা জানি। এখন দেখো আমরা এখানে কি করব? হাইড্রোজেন +1 ইন্টু হাইড্রোজেন আছে কয়টা? 2টা, প্লাস সবগুলো আমরা যোগ করে দেব। তারপরে সালফারেরটা কত ধরছি আমরা? x প্লাস সালফার আছে কয়টা? একটাই আছে, সো 1 তো গুণ দেওয়ার প্রয়োজন নাই। আর অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2 ইন্টু অক্সিজেন আছে কয়টা? 4টা। সম্পূর্ণ জারণ সংখ্যা কত হবে? 0 হবে। একটা মোলের সম্পূর্ণ জারণ মান কত হবে? 0 হবে। বুঝতে পারছি? এখানে আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা বসাই দিলাম। হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। হাইড্রোজেন আছে কয়টা? 2টা। 3টা থাকলে আমরা এখানে 3 গুণ দিতাম, প্লাস সালফারের ধরছি আমরা x, সালফারের জারণ সংখ্যা ধরে নিছি x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। অক্সিজেন আছে কয়টা? 4টা, এই জন্য -2 × 4 = সম্পূর্ণ যৌগের জারণ সংখ্যা হবে 0। এখান থেকে আমরা x এর মানটা বের করি। তাহলে প্লাসের কত হইলো? 2 একে 2, +2 প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 = 0। তাহলে এখানে কত হইতেছে? x - 6 = 0। ঠিক আছে? অর্থাৎ 8 থেকে 6 দুইবার দিলে 6 থাকে। তাহলে সুতরাং x = +6। দ্যাটস ইট। এইভাবে বের করলে যেটা আসছে এইভাবে এটাই। বাট এটা হচ্ছে তোমার এমসিকিউতে আসলে এইভাবে সংক্ষেপে বের করে নিবা, আর যদি সিকিউতে আসে তাহলে এইভাবে বের করে নিবা। দ্যাটস ইট। ঠিক আছে? তাহলে কি পারা যাবে? কোনো একটা যোগে কোনো একটা মৌলের জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, এই যে এই হচ্ছে তার ফরম্যাট, এইভাবে বের করতে হয়। ঠিক আছে? তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস দিয়ে দিই। যেমন তোমাদের বইয়ে রাসায়নিক বিক্রিয়া কোথায়? এই যে তোমাদের বইটাতে 150 পৃষ্ঠায় সম্ভবত 150 পৃষ্ঠা। এখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে এখানে। ঠিক আছে? এই যে এখানে উদাহরণ দেওয়া আছে যে এই যে এই যৌগগুলার আর বাকি মৌলগুলার জারণ সংখ্যা এখানে দেওয়া আছে। সো সেম সিস্টেমে তোমরা এইভাবে বের করবা। ঠিক আছে? এভাবে এখান থেকে জারণ সংখ্যা, এই যে এখানে একক কাজ যেটি আছে এই কাজগুলো সবাই করবা, বাড়ির কাজ। ওকে, SW করে নিবা। সো এই জিনিসগুলো পারবো কিনা বলো? পারা যাবে? যদিও আমরা জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় এবং এই অধ্যায়ের সৃজনশীল ভিত্তিক আরো একটা ভিডিও আপলোড করব, ওই ভিডিওর মধ্যে আরো সুন্দর করে সৃজনশীলগুলো কিভাবে আনসার করবা সেটা বলে দিব। আচ্ছা, এরপর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লা শাতেলিয়ার নীতি। কার নীতি? লা শাতেলিয়ার নীতি। তাহলে এটা বুঝে থাকলে এটা মুছে ফেলি। ঠিক আছে? আমরা পড়বো কি? লা শাতেলিয়ার নীতি। লা ঠিক আছে, এটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতিটা হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন ওই বিক্রিয়ার তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হলে তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফলটি প্রশমিত হয়। সংজ্ঞাটা তোমরা বই থেকে একটু মুখস্থ করে নিবা। এখানে 3টা জিনিসের প্রভাবের কথা বলছে। একটা হচ্ছে তাপের প্রভাব, আরেকটা হচ্ছে চাপের প্রভাব,
আরেকটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে, তাপের প্রভাব, চাপের প্রভাব, আরেকটা কি ঘনমাত্রার প্রভাব। সো লা-শাতিলের নীতি দিয়ে কোশ্চেন করলে এই তিনটা জিনিসের ব্যাখ্যা দিতে হয়। ঠিক আছে, যে একটা হচ্ছে তাপের প্রভাব, আরেকটা হচ্ছে চাপের প্রভাব, আরেকটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এখন লা-শাতিলের নীতিতে বলছে যে কোনো একটা উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন ওই বিক্রিয়ার তাপ, চাপ, ঘনমাত্রার পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফলটি প্রশমিত হয়। এখন এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে সাম্যাবস্থা কি। সাম্যাবস্থা, এই যে একটা শব্দ সাম্যাবস্থা, এটা কি জানো তোমরা সাম্যাবস্থা কি? যেমন একটা উভমুখী বিক্রিয়ায়, আর লা-শাতিলের নীতি অবশ্যই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন সাম্যাবস্থা কি দেখো, হাইড্রোজেন এবং আয়োডিন, একটু আগে আমরা উভমুখী বিক্রিয়ার উদাহরণ দিছি না? সো হাইড্রোজেন এবং আয়োডিন মিলে কি তৈরি করবে? হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। উভমুখী বিক্রিয়ার সাইনটা এরকম ভাবে দিতে হবে। সো 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হইল। এখন এখানে হবে কি, হাইড্রোজেন এবং আয়োডিন এই দুইটা মিলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়া কি সামনের দিকে অগ্রসর হচ্ছে না? বিক্রিয়ার হার মানে একক সময়ে কতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, এটাই হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়া কি সামনের দিকে অগ্রসর হচ্ছে, এখানে আমরা বলতে পারি পশ্চাৎমুখী বেগ এটা বিক্রিয়ার। ঠিক আছে, পশ্চাৎমুখী বেগ। এখন দেখো, তাই বিক্রিয়া উৎপাদে পরিণত হলে এই যে সামনের দিকে বিক্রিয়া অগ্রসর হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদ বিক্রিয়কে পরিণত হচ্ছে, এটা হচ্ছে সম্মুখমুখী বেগ। সরি, এটা পশ্চাৎমুখী না, এটা হচ্ছে সম্মুখমুখী বেগ। ঠিক আছে, এটা হচ্ছে সম্মুখমুখী বেগ। ঠিক আছে, আবার একটা জিনিস দেখো, সম্মুখমুখী বেগ। এখন হাইড্রোজেন আয়োডাইড পরবর্তীতে ভেঙে গিয়ে আবার হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হতে থাকবে, অর্থাৎ এখানে বিক্রিয়ার দিকটা কি হবে? পশ্চাৎমুখী। এখানে হবে পশ্চাৎমুখী, অর্থাৎ বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তাহলে এটা হচ্ছে সম্মুখমুখী, এবং উৎপাদ যদি বিক্রিয়কে পরিণত হয় সেটা হচ্ছে পশ্চাৎমুখী বেগ। একটা সময় বাহ্যিকভাবে দেখলে মনে হবে বিক্রিয়া স্থির, অর্থাৎ বিক্রিয়ক আর উৎপাদ হচ্ছে না এবং উৎপাদ আর বিক্রিয়ক হচ্ছে না। এই অবস্থাটাকেই বলা হয় হচ্ছে সাম্যাবস্থা। ঠিক আছে, অর্থাৎ দুই দিকের বেগটাই কি পরস্পর সমান, এটাকেই বলা হয় হচ্ছে সাম্যাবস্থা। এখন তাপের প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব আমরা কিভাবে ব্যাখ্যা করবো দেখো। একটু আগে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার একটা উদাহরণের সময় পড়ছিলাম যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিয়া NH3, তাই না? NH3 2 মোল, প্লাস এটার সাথে 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, প্লাস এটার সাথে 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। এখন তাহলে এটা কি বিক্রিয়া? এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা জানি যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এখানে ডেল এইচ এর মান কি? ডেল এইচ এর মান হচ্ছে -92 কিলো জুল, মাথায় রেখো। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান হয় নেগেটিভ। ঠিক আছে, ওকে। এখন এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে, এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় যদি আমরা এই বিক্রিয়াতে আরো বেশি তাপ দিই তাহলে কি হবে? এখানে অলরেডি কি তাপ উৎপন্ন হচ্ছে না? এখন যে বিক্রিয়ায় এখানে আগে থেকে তাপ উৎপন্ন হচ্ছে সেখানে যদি সাম্যাবস্থায়, এই অবস্থায় যদি আমরা এখানে আরো বেশি তাপ দিই তাহলে কি হবে? উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হতে থাকবে, অর্থাৎ বিক্রিয়ার দিক কি হবে? ওই যে পশ্চাৎমুখী। কথা বুঝতে পারছি? অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন আমরা যদি আরো বেশি তাপ দিই তাহলে উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হবে, তখন বিক্রিয়ার দিক হবে কি? পশ্চাৎমুখী। ঠিক আছে, আমরা যদি উল্টোটা করি, এখান থেকে তাপ সরিয়ে নিই তাহলে কি হবে? তাহলে আবার বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে থাকবে। ঠিক আছে, উল্টো কাহিনী হবে। যদি এটা তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে যদি সাম্যাবস্থায় তাপ দেই তাহলে উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়ক হবে, আর যদি এটা তাপ হারি বিক্রিয়া হইতো তাহলে হয়তো তার বিপরীতটা, অর্থাৎ তাপ দিলে উৎপাদে পরিণত হইতে থাকতো। কথাটা কি বুঝতে পারছি? যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় মানে এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এই অবস্থায় যদি আমরা সাম্যাবস্থায় তাপ দেই তাহলে উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়ার দিক হবে পশ্চাৎমুখী। আর যদি হইতো এটা একটা তাপ হারি বিক্রিয়া তাহলে এই ক্ষেত্রে আমরা তাপ দিলে এর উল্টাটা হইতো, অর্থাৎ তখন বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতো।
কথা বুঝতে পারছি? আচ্ছা, আবার দেখো এই বিক্রিয়াটাই যদি আমরা আরেকবার লিখি, যেমন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে NH3। এখন এটার আমরা একটু সমতাকরণ করে নিই। হাইড্রোজেন হচ্ছে 3 মোল আর এখানে হচ্ছে 2 মোল, ঠিক আছে? সমতাকরণ করে নিলাম। এখন বিষয়টা বুঝো, চাপের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এই মোলগুলো কি হইতে হবে? গ্যাসীয় হইতে হবে, এটা একটা শর্ত। অবশ্যই এখানে গ্যাসীয় মৌল থাকতে হবে। তারপরে হচ্ছে আমরা মোল সংখ্যার ভিন্নতা থাকতে হবে, তা না হলে চাপের প্রভাব এখানে কাজ করবে না। এখানে নাইট্রোজেন কয় মোল আছে? কিছু নাই মানে কয় মোল? 1 মোল। আর হাইড্রোজেন আছে কয় মোল? 3 মোল। তাহলে এখানে মোট বিক্রিয়কে কত মোল আছে? বিক্রিয়কে আছে হচ্ছে যে বিক্রিয়ক আছে কত মোল? মোট 4 মোল, রাইট? নাইট্রোজেন 1 মোল এবং হাইড্রোজেন হচ্ছে 3 মোল। তাহলে বিক্রিয়ক আছে মোট কয় মোল? 4 মোল। আচ্ছা, আর উৎপাদে আছে কত মোল? 2 মোল। এখন চাপের প্রভাবটা হচ্ছে এরকম যে যেই পাশে মোল সংখ্যা বেশি, সাম্যাবস্থায় যদি আমরা এখানে চাপ বাড়িয়ে দিই, তাহলে যেখানে মোল সংখ্যা বেশি বিক্রিয়া সেদিক থেকে যেদিকে মোল সংখ্যা কম ওই দিকে অগ্রসর হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়কে মোল সংখ্যা বেশি এবং উৎপাদে মোল সংখ্যা কম। তার মানে এই বিক্রিয়ায় যদি আমরা সাম্যাবস্থায় আরো বেশি চাপ বাড়িয়ে দেই, তাহলে এখানে বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতে থাকবে, অর্থাৎ বিক্রিয়ার দিক হবে সম্মুখমুখী। বুঝতে পারছি? আর যদি উৎপাদে সাপোজ এরকমটা হইতো যে এখানে হচ্ছে 3 মোল আর এখানে হচ্ছে 6 মোল ধরলাম, তো এই ক্ষেত্রে আমরা যদি চাপ দিতাম তাহলে উৎপাদ বিক্রিয়কে পরিণত হইতো। অর্থাৎ মোল সংখ্যা যেখানে বেশি সেখান থেকে মোল সংখ্যা যেখানে কম, বিক্রিয়া সেদিকে অগ্রসর হবে। বুঝতে পারছি? এই হচ্ছে তাপের প্রভাব এবং চাপের প্রভাব, এই দুইটাই সব থেকে বেশি আসে, এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ। আর ঘনমাত্রার প্রভাব হচ্ছে আমরা যদি বিক্রিয়কের পরিমাণটা বাড়িয়ে দেই তাহলে উৎপাদের পরিমাণটাও বেড়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ যদি কমিয়ে দেই তাহলে উৎপাদের পরিমাণটাও কমে যাবে। এই হচ্ছে এই অধ্যায়ের সম্পূর্ণ টোটাল আলোচনা। আমি চেষ্টা করলাম আমার পক্ষ থেকে যতটুকু শর্টে পসিবল হয় আমি এই অধ্যায়টা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সো এরপরের আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে এই অধ্যায়ের যে সৃজনশীল যে কোশ্চেনগুলো হয় সেটার উপর ভিত্তি করে সৃজনশীল কোশ্চেনের যতগুলো টাইপ হয় আমি চেষ্টা করব এরপরের ক্লাসটাতে সিকিউ এর প্রত্যেকটা টাইপ কভার করে দিতে। তো ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।